শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, আমরা দাঁড়িয়ে আছি আগস্ট মাসে। গত এক বছর আগেই এই সময়টাই আমাদের দেশের পরিস্থিতি ছিল একেবারেই অন্যরকম, একেবারেই উত্তাল, এবং নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, নতুন বাংলাদেশকে গড়ার প্রত্যয় নিয়ে রাস্তায় নেমেছিল দেশের সর্বস্তরের মানুষরা। এবং এই মুহূর্তে আজকের বাংলাদেশে দাঁড়িয়ে আমরা কথা বলতে চাই দৃশ্য মাধ্যমের দুজন মানুষের সাথে, যারা সে সময় অবদান রেখেছিল, এবং তাদের কাছ থেকেই আসলে আজকে আমরা শুনবো নতুন বাংলাদেশের কথা, তাদের প্রত্যাশার কথা, তাদের স্বপ্নের কথা। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আছেন সংস্কৃতিকর্মী, প্রযোজক এবং পরিচালক আকরাম খান, এবং আমাদের সঙ্গে আছেন আরও একজন সংস্কৃতিকর্মী, আলোকচিত্রী তাসলিমা আক্তার। স্বাগত আপনাদেরকে। শুরুতেই যেমনটি বলছিলাম, আগস্ট মাস এবং এই যে জুলাই আন্দোলন, সেই আন্দোলনে আপনাদের একেবারে সরব উপস্থিতি এবং আপনাদের নানান ধরনের কার্যক্রম, সেটা ব্যক্তিগত জায়গা থেকেও সাংগঠনিক জায়গা থেকেও। আমি শুরুতেই আকরাম খান আপনার কাছে একটু জানতে চাইব, আসলে বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সেই সময় যেই স্বপ্ন নিয়ে আসলে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, কাজ করেছিলেন, আসলে বর্তমান বাংলাদেশ নিয়ে আপনার মন্তব্য জানতে চাইবো। আসলে আন্দোলন পরবর্তী আসলে কিরকম বাংলাদেশ হবে সেটা তো খুব সেটা নিয়ে আমাদের যে খুব সচেতনতা সেই আন্দোলনের ঠিক মুহূর্তগুলোতে যাচ্ছিল তা না, কারণ ঠিক ওই মুহূর্তে যেভাবে করে মানুষ মারা যাচ্ছিলেন, যেভাবে করে বাড়ির ভিতরে ঢুকে ছেলে মেয়েদেরকে বের করে নিয়ে গিয়ে বন্দি করা হচ্ছিল, তো ওই মুহূর্তে মনে হয়েছিল যে এইটাকে বন্ধ করতে হবে। এই যে রক্ত বন্যা বয়ে যাচ্ছে, এই যে রাষ্ট্রীয় মদতে আইন শৃঙ্খলা বাহিনী গুলি করে বাংলাদেশের সাধারণ নাগরিক ছাত্র জনতাকে মেরে ফেলছে, এটাকে যে কোনো উপায়ে বন্ধ করতে হবে। ঠিক সময়ের প্রয়োজনে আমরা তখন রাস্তায় নেমেছিলাম। ঠিক ওই মুহূর্তে আমাদের, যদিও এটা বৈষম্য বিরোধী আন্দোলন, এটা ধীরে ধীরে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, কোটা বিরোধী আন্দোলন থেকে এটা বৈষম্য বিরোধী আন্দোলনে এসেছে, এবং আমরা তারপরে এক দফা, তারপরে এক দফা এসেছে। এক দফাও খুব সাথে সাথে আসেনি, যখন নাকি 9 দফার দাবিগুলা মানা হয়নি, তারপরে এবং যখন নাকি রাস্তায় বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতি কর্মীরা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ রাস্তায় নেমে তাদের তারা শহীদ হয়েছেন, তারপরেও যখন নাকি তাদের প্রতিবাদের পরেও যখন নাকি এই গুলি এবং মৃত্যু বন্ধ হয়নি, তখন এক দফা এসেছে। সেই সময় আমাদের আসলে ঠিক তার পরপরই কি হবে এটা পরিষ্কার মাথায় ছিল না। বিশেষ করে আমরা যারা নাকি রাজনীতি করি না, ঠিক রাজনীতির সাথে অন্যায়ের প্রতিবাদ করি কিন্তু সরাসরি রাজনীতি যারা করি না, কিন্তু অবশ্যই তারপর যখন নাকি 5ই অগস্টে ফ্যাসিস্ট সরকারের পতন হলো, তারপরে আমাদের মনে হয়েছে না, এখন কেবল মাত্র পতন হয়েছে সরকারের, কিন্তু আমরা যে একটা ফ্যাসিবাদ মুক্ত বা আমরা যে একটা বৈষম্যহীন দেশ চাই, সেটা এখন আমাদের গড়ে তুলতে হবে। তো এবং সেটার প্রচেষ্টা এখনো জারি আছে, এবং এই প্রচেষ্টা থাকুক। আমরা একটু তাসলিমা আক্তার আপনার কাছে আসছি। আলোকচিত্রী হিসেবে গত জুলাই আন্দোলনে আপনি ভূমিকা রেখেছিলেন। সেই সময় আসলে আন্দোলনে অংশগ্রহণ করার পেছনে আসলে কারণটা কি ছিল? আসলে আমার আলোকচিত্রী পরিচয় ছাড়াও আমি নিজে আসলে ছাত্রজীবন থেকেই ছাত্র রাজনীতি, পরবর্তীতে নারী এবং শ্রমিকদের মধ্যে কাজ করেছি, এবং একটা রাজনৈতিক কর্মী হিসেবে আমার বেড়ে ওঠা, ফলে আমার আলোকচিত্রটাও আমার একটা রাজনীতির ভাষা হিসেবে আমি যখন আলোকচিত্র জগতে পা রাখি, তখন আমার মনে হচ্ছে যে আমি আমার কথা, আমার মত প্রকাশগুলো আমি ছবির মধ্য দিয়েও বলতে পারি। আর আপনি যখন জুলাই আগস্টের কথা বলছেন, আমরা এই সময় দাঁড়িয়ে যখন এক বছর আগে ফিরে তাকাই, সেই সময়টা কিন্তু একেবারেই ভিন্ন ছিল, এবং আলোকচিত্রের মধ্য দিয়েই শুধু না, একজন নাগরিক হিসেবেও যে এই বাংলাদেশকে তখন আমরা যেভাবে একটা ফ্যাসিবাদী দুঃশাসনের মধ্যে দিয়ে অনুভব করতে হয়েছে প্রতিটা মুহূর্তে, সেটা আসলে খুবই একটা গুমট পরিবেশ ছিল। শুধু ওই জুলাই আগস্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, গত 15 বছর, কেউ বলছে 17 বছর ধরে আমরা আসলে এমন একটা পরিবেশের মধ্যে ছিলাম যেখানে আমাদের ছবি তুলতে বা চলচ্চিত্র নির্মাণ করতে বা আপনার সাহিত্য নির্মাণ হতে, সেখানেও দেখা গেছে যে ভয়টা ভীষণভাবে কাজ করেছে। মত প্রকাশের স্বাধীনতাটা ছিল না, এবং সবসময় মনে হতো যে আমরা হয়তো নিজের দেশেই
মানে নিজের দেশেই নিজের নাগরিক হিসেবে আমরা কথা বলতে পারছি কিনা। ফলে আলোকচিত্র জগতেও সেই সংকটটা ছিল এবং জুলাই আগস্ট মাসে বিশেষ করে ওই সময়টা আমার কাছে যেটা মনে হয়েছিল যে আমি ৭১ আমার জন্ম হয় নাই, কিন্তু ৭১-এর যে মুক্তির আকাঙ্ক্ষাটা আমরা সারা বছর ধরে আলোচনা করি বা আমার এই সময় এসে আলাপ করি, আমার কাছে মনে হচ্ছে যে ২৪-এ যখন আমি যে বাংলাদেশে যে লড়াইটা দেখছিলাম সেটার মধ্যে দিয়ে আমার কাছে মনে হচ্ছিল আমি আর একটা নতুন মানে স্বাধীনতার আকাঙ্ক্ষা বা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে আছি। এবং অনেক আলোকচিত্রীরা কাজ করেছেন, অনেক চলচ্চিত্র মাধ্যমের কর্মীরা কাজ করেছেন, কিন্তু ওই সময় হয়তো সেগুলো প্রকাশিত হতে আমরা দেখি নাই। আমরা হয়তো গ্রাফিতি দেখেছি, অনেকে মানে জীবনের মায়া ত্যাগ করেই আসলে এই গ্রাফিতিগুলো লেখা, মানে অগাস্টের ৫ তারিখের আগের গ্রাফিতি আর অগাস্টের পরের ৫ তারিখের পরের গ্রাফিতিগুলো আপনি নিজেও দেখবেন যে ভিন্ন ছিল। ফলে ওই গ্রাফিতিগুলো যে যারা লিখেছেন সেটাও কিন্তু ঝুঁকি নিয়ে লিখতে হয়েছে। আর অনেকে ছবি তুলেছেন, কিছু প্রকাশিত হয়েছে, কিছু হয়নি। কিন্তু সেই মানে ওই জুলাই অগাস্টের মধ্যে আমাদের এটাই ছিল যে আমরা একটা মুক্ত সংস্কৃতি চর্চা, আমরা আলোকচিত্রগুলো যাতে স্বাধীনভাবে আলোকচিত্রীরা কাজ করতে পারেন, চলচ্চিত্র নির্মাতারা কাজ করতে পারেন, এবং সর্বোপরি একজন নাগরিক হিসাবে যাতে আমরা আমাদের মুক্ত চিন্তার প্রকাশ ঘটাতে পারি, একটা গণতান্ত্রিক আবহাওয়া থাকে, সেটাই কিন্তু আমাদের আকাঙ্ক্ষার মধ্যে প্রধানভাবে কাজ করেছে সে সময়। এবং আমরা আসলে বিচ্ছিন্ন নানান ধরনের ঘটনাই দেখছি বর্তমান বাংলাদেশে, সেটা চাঁদাবাজি হোক কিংবা সেটা নারীদের প্রতি বিভিন্ন সহিংসতা হোক কিংবা সেটা আসলে নিরাপত্তার একটা বড় প্রশ্ন। আমরা দেখছি এখন অনেক মব জাস্টিস নামে অনেক ধরনের ঘটনা ঘটছে। সেই জায়গাটা থেকে আসলে সরকারের কিংবা রাষ্ট্রপক্ষের আসলে করণীয় জায়গাটা কি আপনি মনে করেন? রাষ্ট্রের তো অবশ্যই বাংলাদেশের প্রতিটা মানে নাগরিকের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এবং যা কিছুই ঘটুক সেটা আইন বহির্ভূত কিছু করা যাবে না। এটা আইন বহির্ভূতভাবে যদি মনে হয় যে, প্রথমত আমি মনে করি যে যেটা নাকি প্রথমে গণ অভ্যুত্থানের পরপর এসে বাংলাদেশের ছাত্র জনতা যে কথাটা বলতে চাচ্ছিল, বা বাংলাদেশে যদি আমরা বলি সেই সময় মানে এখনকার যেই তথ্য উপদেষ্টা আছে মাহফুজ, উনিও বলেছিলেন যেটা, সেটা হচ্ছে কি যে বিচার হবে, বিচার হবার পরে রিকনসিলিয়েশন হবে। মানে বিচার না হয়ে তো আসলে একটা রিকনসিলিয়েশন হওয়াটাও তো কঠিন, কারণ বিচার হয়ে তো এটা মীমাংসা হতে হবে। তো সেই বিচারটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। সেটা মিথ্যা মামলা টামলা না, যেটা যারা নাকি সত্যিকার অর্থেই অপরাধী, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত অথবা যারা লুটপাটের সাথে জড়িত, তাদেরকে তদন্ত করে চিহ্নিত করে তদন্ত করে ঠিকমতো বিচার হওয়া দরকার। বিচার হয়ে যারা দোষী সাব্যস্ত হবে তাদের শাস্তি হওয়া দরকার। এবং এইটা যত দ্রুততম মানে অবশ্যই প্রক্রিয়াটাকে দ্রুততম উপায় করতে গিয়ে প্রশ্নবিদ্ধ করা যাবে না, এটা ঠিক প্রক্রিয়ায় করে তারপরে এটা মীমাংসা হতে হবে। নাইলে জনগণের মধ্যে যে বিভেদ এবং অকারণে আইন বহির্ভূত যে হয়রানিগুলো ও জনগণকে নাগরিককে ভুগতে হচ্ছে যেগুলো, সেগুলো বন্ধ হবে না। তো এইটা সরকারের নিশ্চিত করতে হবে যে তারা যদি নির্বাচনের আগে যদি না করতে পারে, যে বিচারটা তারা পুরোপুরি না করে, কিন্তু তাদের প্রক্রিয়াটাতে অগ্রগতি দেখতে হবে আমাদের, এবং অগ্রগতি দেখতে হবে এবং দেখতে হবে যে না, তারা বিচারটা শুরু করেছে এবং বিচার প্রক্রিয়াটা চলছে এবং খুব দ্রুত বিচারটা হবে। এটা হচ্ছে কি প্রথম, কারণ যতক্ষণ পর্যন্ত এটা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আসলে এই যে আগেও আমরা আমেরিকা সরকারের আমলে আমরা দেখেছি, এটা বাংলাদেশের একটা সংস্কৃতি হয়ে গেছে যে বিচার ঝুলিয়ে মানুষকে হয়রানি করা, বিচারটাকে বিচার না করে এইটাকে ব্যবহার করা এবং ব্যবহার করে হয়রানি করা মানুষকে, সেটা করা যাবে না। সেটা আমরা দেখতে চাই দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারটা হচ্ছে। এটা আমাদের একটা সবার চাওয়া। এবং অবশ্যই এই যে মানুষের মধ্যে যেই ধরনের ট্রমাগুলো আছে, যেটা আসলে সামনে আমরা আরও নাশকতা দেখতে পারি, সেই ট্রমা দূর করার জন্য মানে বা আসলে মানবিক জায়গা থেকেও যারা নাকি আহত হয়েছেন এই জুলাই গণ অভ্যুত্থানের সময়, তাদের সুচিকিৎসার সুব্যবস্থা করা এবং তাদের জীবনের নিরাপত্তা, তাদের পরিবারের এবং নিরাপত্তা প্রদান করা, এগুলোর দিকেও সরকারের মনোযোগ দিতে হবে। এবং এগুলো যদি না করে তাহলে সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। একই সাথে যে
গত 15-20 মানে বহু বছর ধরে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভেতরটা যেভাবে করে মানে এগুলোর আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন যে এজেন্সিগুলো আছে এগুলা মোটামুটি এক ধরনের লুটপাট ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো দাঁড়িয়ে গেছে। তারা সবাই ব্যবসার সাথে যুক্ত নানা রকমভাবে, তারা সবাই। তো এইটা বদলে একটা জনগণের মানুষের জন্য যেই আইন শৃঙ্খলা, মানুষের মানে মানুষকে মানে সেবা দেওয়ার জন্য, মানুষের নিরাপত্তা বিধান করার জন্য যেই ধরনের আইন শৃঙ্খলা বাহিনী হওয়া দরকার, যারা নিপীড়নমূলক না, সেরকম আইন শৃঙ্খলা বাহিনী গঠন করতে হবে। তো এগুলো আর সমাজের মধ্যেও আমি মনে করি যে সমাজের মধ্যে আমরা যেই একটা ভয়ঙ্কর রকম নিপীড়ন জুলুমের সংস্কৃতি দেখতে পাচ্ছি, সেটা মানুষ একটা সংস্কৃতির অবক্ষয় বা দেউলিয়া, সাংস্কৃতিকভাবে একটা জাতির দেউলিয়া হয়ে যাওয়ারও একটা লক্ষণ। তো সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়েও ঐক্য এবং মানবিক গুণাবলীগুলা মানুষের মননের মধ্যে আসলে প্রথিত করা দরকার। আর একটু তাসলিমা খাতুন আপনার কাছে আসছে, এই যে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে আপনার যে কন্ট্রিবিউশন, এবং সে সময় পরিস্থিতি তো একেবারেই ভিন্ন রকম ছিল, এবং সে সময় আসলে আপনাদের নিশ্চয়ই স্মৃতির পাতায় যদি এখন যান তাহলে নানান ধরনের স্মৃতিও, নানান ধরনের ঘটনাও চোখের সামনে ভেসে উঠবে। সেখান থেকে আমরা একটু শুনতে চাইব কোনো কিছু যদি উল্লেখ করতে চান। আমার আর আকরাম ভাইয়ের একসাথেও কাজ করার কিছু সুযোগ হয়েছিল। আমরা তখন আসলে জুলাই মাস পুরোটাই আমরা এমন একটা অবস্থার মধ্যে ছিলাম, প্রতিদিন আমরা আসলে একটা আতঙ্কের মধ্যে থাকতাম যে আসলে কি হতে যাচ্ছে। এবং প্রতিটা দিন কিন্তু আমরা 19 জুলাই, 16 জুলাই, আপনি জানেন যে 16 জুলাই আবু সাইদ যখন প্রাণ হারান, সেটা কিন্তু সারা বাংলাদেশের জনগণকে একটা নতুন প্রশ্নের মুখে হাজির করেছিল। এবং যখন রাজাকার প্রশ্নে সকলকে, বাংলাদেশের শিক্ষার্থী সহ সকলকে একটা ট্যাগ করার চেষ্টা করা হয়, তখনও কিন্তু আমরা দেখি জাতির মধ্যে এক ধরনের ঐক্য তৈরি হয়, মানে এই দেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং যারা স্বৈরশাসক তাদের বিরুদ্ধে। তখন আমরা একটা পর্যায়ে গিয়ে যখন গণহত্যা, গ্রেফতার, হত্যা, হামলা এইগুলো চোখের সামনে একটার পর একটা ঘটে যাচ্ছে, তখন আমরা দৃশ্য মাধ্যম সমাজ নামে একটা প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করি এবং আমরা 1 আগস্ট তখন দাঁড়াই। কিন্তু তার আগের সময়ে ওই পুরো সময়টাই কিন্তু একটা, আমি আপনাকে যেটা বলছিলাম যে আমি 71-এ জন্মগ্রহণ করি নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে মানে বাসায় থাকতে পারছি না, নানান রকম, যেহেতু আমি নিজে একজন মানে রাজনৈতিক কর্মী এবং সাংস্কৃতিক আন্দোলনেও কাজ করার চেষ্টা করি, তো সেই জায়গা থেকে বাসায় থাকতে পারছি না, ফোন বন্ধ, কারফিউ, যোগাযোগ করা যাচ্ছে না, এই ধরনের একটা পরিবেশ। হয়তো রাস্তা পার হচ্ছে, আমার মনে আছে 4 তারিখের ঘটনা, এবং 4 তারিখে আমরা মিছিল করে আসছি, এবং সেই মিছিলের পরেই আমরা আসলে দেখতে পাচ্ছি যে এমন একটা অবস্থা যে সবাই খুব আতঙ্কের মধ্যে আছে, এবং আমরা রাস্তা পার হচ্ছি, উপর থেকে গুলি আসছে, এই ধরনের একটা পরিবেশের মধ্যে আমাদের কাজ করতে হয়েছে। কিন্তু আমাদের মধ্যে আমরা বাধ্য হয়েছিলাম আসলে মাঠে নামা ছাড়া এবং ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো পথ নাই। দৃশ্য মাধ্যম সমাজে যেমন অনেক ফিল্ম মেকার, অভিনয় শিল্পী, দৃশ্য মাধ্যমের আলোকচিত্রী, নানাজন যারা হয়তো প্রতিনিয়ত হয়তো তারা রাস্তায় নামেন নাই, কিন্তু নানাভাবে তাদের প্রতিবাদ নিশ্চয়ই ছিল, তাদের অবস্থান ছিল। কিন্তু ওই সময় অনেক মুখকে আমরা দেখেছি যারা বাধ্য হয়েছিল জুলাই আগস্টের এই ঘটনাগুলোর প্রতিবাদে রাস্তায় নামতে, এবং আমরা এক হয়েছিলাম তখন। সেটা আমার জন্য একটা খুব বড় অভিজ্ঞতা। একজন আসলে ফিল্ম মেকার হিসেবে একটা বছর যখন চলে গেল জুলাই আন্দোলনের, এবং চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনি আছেন, চলচ্চিত্র তৈরি করছেন, তো এই যে বিভিন্ন ধরনের কার্যক্রম এখন চলছে, আপনি অনুদান কমিটিতেও আছেন, সেই জায়গা থেকে আপনি কি বলবেন? আমি বলবো নানা রকম সংকট আছে, কারণ বাংলাদেশের যে ফ্যাসিবাদী একটা সরকারের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার তো পরিবর্তন হয় নাই। মানে এটা যদি ব্যুরোক্রেসি দেখি, আমরা যদি আমলাতন্ত্র দেখি বা অন্য জায়গাগুলোতে দেখি, বা পরিবারের মধ্যে, ফ্যাসিবাদ তো শুধুমাত্র নিজের পরিবারের মধ্যেও আছে, কিন্তু তো সেইটার তো আর বিলোপ হয় নাই। সেটা বিলোপের জন্য যেই সাংস্কৃতিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন লাগবে, সেটা একটা, আমি মনে করি এটা আরও দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। সেটা চট করে হয়ে যাওয়াটা একটা রোমান্টিক ধারণা যে এটা খুব আন্দোলন হইলো, আর সেটা 71-এর পরেও এই দেশটা এই পর্যন্ত আসতে নানা রকম সংগ্রামের মধ্যে দিয়ে আসছে। তো সেটা আমি মনে করি যে সেটা এখনো চলছে, সেই জিনিসটা এখনো বলে ফেলার মতো একটা অবস্থা হয়নি। এত কিছুর
মানে এত কিছু গড়তে হলে কিছু ভাঙতে হয়। ভাঙতে আমি বলছি নাশকতামূলক ভাঙার কথা বলছি না, আমি বলছি যে কনস্ট্রাকটিভ ওয়েতে। তো সেইটা এখনো চলছে, এটা একটা। দ্বিতীয় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে যে যারা অনেকে আছে যারা নাকি বিগত সরকারের সময় বিগত সরকার এখনো তাদের মনের মধ্যে তারা ওই আওয়ামী লীগের এটাকে ধারণ করে আছে, তারা অনেকেই দূরে বসে সমালোচনা করছে বা দেশটা ধ্বংস হলে এক ধরনের চাচাচাত কেমন হইলো, এবার তো দেখলা আন্দোলন তো করছি না, কিন্তু সেটা না করে দেশবাসী যদি সবাই মিলে এই পরিস্থিতিটা ঠিক করার জন্য কাজ করত এবং এই যা কিছু সংকট আছে সেটাকে মোকাবেলা করত, এটাতে একটা তৃপ্তি বোধ না করে তোমাদেরকে বলছিলাম আন্দোলন না করতে তো করলা এখন দেখো কি ব্যাপারটা, তা না। দেশটা তো গড়ার দায়িত্ব সবার আসলে। যে কোনো জায়গায় অসঙ্গতি হইলে বা সংকট তৈরি হইলে তো সবার কথা বলার কথা। এইটাকে তো বলে মানে খামাক অকারণে সবাইকে দোষারোপ দিয়ে তো হবে না। যদি মনে হয় আমার একটা ভূমিকা রাখা প্রয়োজন এই দেশটাকে, এই দেশের মানুষ একটা একটা ন্যায়পরায়ণ দেশ, একটা মানবিক দেশ গড়ার ক্ষেত্রে, তাহলে শুধুমাত্র ঘরে বসে সব মানুষের দোষ না ধরে তাদের কথা বলা উচিত, তাদের রাস্তায় নামা উচিত, এবং যেটা অসঙ্গতি মনে হচ্ছে, যেখানে সংকট মনে হচ্ছে সেখানে সেটা মোকাবেলা করা উচিত, প্রতিবাদ করা উচিত, তাহলে একটা পরিবর্তন সম্ভব। তাসলিমা খাতুন, আবার আপনার কাছে যাচ্ছি। এই যে একজন সংগঠক আপনি, রাজনীতির সচেতন এবং রাজনৈতিক একজন কর্মী আপনি, তো সেই জায়গা থেকে আসলে কোন কোন দিকগুলোতে আপনি কাজ করে থাকেন এবং কোন কোন দিকে আসলে পরিবর্তন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মূলত কাজ করি শ্রমিক আন্দোলনের সাথে এবং একজন গণসংহতি আন্দোলনের সাথেও যুক্ত আছি। ফলে বাংলাদেশটা তো আসলে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের এবং সকলের বাংলাদেশ। আমরা চাই যে বাংলাদেশটা সকল নাগরিকের বাসযোগ্য হোক, সবাই যাতে মত প্রকাশের স্বাধীনতা পায়, সেটা আমাদের একটা মূল কনসার্ন। এবং আমরা আসলে গত 15 বছর ধরে কথা বলতে গিয়ে, ছবি তুলতে গিয়ে, মিছিল করতে গিয়ে প্রতিটা পদে পদেই কিন্তু আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে। কোনো রকম ভিন্ন মতের কোনো স্থানই ছিল না। তো সেই জায়গায় ধরেন আলোকচিত্রীর জায়গা থেকে যদি আপনি আমাকে বলেন যে আমরা অনেক ছবি দেখেছি যে সেই ছবিতে আসলে ক্যাপশনটা কেমন হবে, সেটাও আমরা দেখেছি যে অনেকে সরাসরি ক্যাপশন লিখছেন না, হয়তো যে এই ক্যাপশনটা দিলে কি তার ছবি, ধরেন কেউ হয়তো ধর্ষণ নিয়ে কাজ করছেন বা কেউ হয়তো ক্রসফায়ার নিয়ে কাজ করছেন, কিন্তু সেটার ক্যাপশন কি হবে, সেটা টেক্সট কি হবে, ভাষাগুলো বিমূর্ত থাকছে। বা চলচ্চিত্রের ক্ষেত্রেও আমি এমন দেখেছি, হয়তো নারী বিষয় নিয়ে কেউ একজন একটা ডকুমেন্টারি করলেন বা কেউ একটা ফিকশন করলেন, তাকেও ভাবতে হচ্ছে আসলে কোন ভাষায় তিনি সেটা উপস্থাপন করতে পারবেন। একটা ভয়, হয়তো ভয় বা আসলে এইটা প্রকাশ করলে বা এভাবে হাজির হলে কোনো সমস্যা হয় কিনা। আমরা দেখেছি 2018 সালে শহীদুল আলম আলোকচিত্রী, তিনি গ্রেফতার হন তার অবস্থান ঘোষণা করার জন্য, একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য, এবং পরবর্তীতে কিছু ছবি উনি ফেসবুকে দিয়েছিলেন এবং উনি গ্রেফতার হন। এবং আমরা এগুলো কিন্তু আমরা দেখে আসছি। তো সেই জায়গা থেকে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে জনগণের মত প্রকাশের যে স্বাধীনতা, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমি আমার কথা বলতে পারছি কিনা একজন নাগরিক হিসেবে, এবং একটা গণতান্ত্রিক পরিবেশ থাকা যেখানে ভিন্ন মতের চর্চার সুযোগ থাকবে। তো যেটা আকরাম ভাই বলছেন, আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, যে ফ্যাসিবাদী একটা শাসন বা সরকারের পতনের সাথে সাথে আমাদের সংস্কৃতির মধ্যে, অভ্যাসের মধ্যে, সাংস্কৃতিক পরিমণ্ডলে যেই ফ্যাসিবাদ বসবাস করতো, সেটা কিন্তু চলে যায় না। কারণ আমরা দেখব যে শুধু গণমাধ্যম না, আপনি যদি বলেন আলোকচিত্র, সিনেমা, প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে সাংস্কৃতিক পরিমণ্ডলটাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে, মানে ক্ষমতার হাতিয়ার হিসেবে, ক্ষমতার প্রচারণার হাতিয়ার হিসেবে। এবং যারা সরাসরি হয়তো কোনো গণমাধ্যমে কাজ করছেন না, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন, তারাও কিন্তু সেলফ সেন্সরশিপের মধ্যে পড়ে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে আমরা চাই যে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক, যেখানে আমরা মত প্রকাশের স্বাধীনতা থাকবে। এবং আমাদের দেশে আরেকটা জিনিস আপনিও হয়তো নিশ্চয়ই লক্ষ্য করবেন, যে একটা সবসময় একটা বিভাজনের রাজনীতি, বিভাজনের সংস্কৃতি আমাদের চারপাশে থাকে। ফলে আমরা কখনো বাঙালি, কখনো মুসলমান, কখনো এই নানান রকম পরিচয় আমরা পড়ি। কিন্তু আমাদের দেশ তো আসলে বহু ধর্মের, বহু জাতির, বহু সংস্কৃতির একটা সম্মেলন। ফলে আমরা যাতে যার যার পরিচয়ের কারণে বিভক্তি তৈরি না করে একটা বৈষম্যহীন
পরিচিতির জায়গাটাকে তৈরি করতে পারি এবং প্রত্যেকের জায়গাতে নাগরিক হিসাবে তার জায়গাটাকে তৈরি করতে পারে, সেটা সাংস্কৃতিক পরিমণ্ডলেও যাতে সে নিজেকে প্রকাশ করতে পারে, তার নাগরিক হিসেবে তার মতামতগুলো, সেই ভিন্ন মতগুলো যাতে একই সাথে চলাফেরা করতে পারে, একই সাথে অবস্থান করতে পারে, সেই জায়গাগুলোকে আমরা মনে করি ভীষণ জরুরি। অনেক ধরনের কাজ করেছেন, অনেক ধরনের চলচ্চিত্র নির্মাণ করেছেন, একই সাথে আপনি সংগঠক, সংস্কৃতি কর্মী। একটু আপনার কাজের জায়গাগুলি থেকে আমি এই গণঅভ্যুত্থানের পরপরই আমার চলচ্চিত্র নকশিকাথার জমিন, যেটা হাসান আজিজুল হকের বিধবাদের কথা অবলম্বনে, এটা প্রান্তিক দুই নারী কৃষিজীবী পরিবারের দুই বোনের মুক্তিযুদ্ধের ত্যাগ, বঞ্চনা ও বীরত্বের উপর, তো সেটা মুক্তি দিয়েছিলাম। এবং তাছাড়া গণ অভ্যুত্থানের পরপরই আমরা স্বাধীন ফিল্ম কমিশন কিভাবে করে গঠন করা যায় তার উপর সেমিনার করেছি। এখনো অনুদান কমিটিতে থাকার পর অনুদান কমিটির নানা রকম কাজ করতে গিয়ে নানা রকম সমস্যা মধ্যে পড়েছি এবং নানা রকমভাবে অনুদান সমালোচিত হয়েছে। এটার যেই আমলাতান্ত্রিকতা এবং যেই ব্যবস্থা, মানে একটা সংস্কার আমরা করেছিলাম, আমি যদিও সংস্কার কমিটিতে ছিলাম না, অনুদান কমিটিতে, কিন্তু আমি সবভাবে সেটা সাহায্য করেছি। কিন্তু সেই সংস্কারটা বাংলাদেশের দায়বদ্ধ শৈল্পিক চলচ্চিত্র নির্মাতা এবং যারা নাকি চলচ্চিত্র কর্মী আছেন তাদের সাথে বসে কোনো সেমিনারে সংস্কারটাকে ঠিক করা হয়নি, কারণ ওটার ওই অর্থবছর শেষ হয়ে যাচ্ছিল বলে তারা সংস্কারের পরপরই গ্যাজেট দিয়ে দেয়। তো এখন আবার আমরা চেষ্টা করছি যেন এইটা যারা নাকি বাংলাদেশের চলচ্চিত্র কর্মী যারা আছেন তাদের সাথে বসে আবার এটাকে ঠিক করা। আপনি একটু আগে বলছিলেন আপনি রমনা নিয়ে কাজ করেছেন, লালনকে নিয়েও কাজ করেছেন, আর কোন কোন কাজের পরিকল্পনা আছে? মূলত আমি গত 17 বছর ধরে গার্মেন্টস শ্রমিকদের জীবন ও সংগ্রাম নিয়ে কাজ করেছিলাম, যার মধ্যে 2013 সালে রানা প্লাজার একটা ছবি হয়তো আপনারা অনেকেই দেখেছেন, শেষ আলিঙ্গন নামে বা ফাইনাল এমব্রেস নামে, সেটা সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছেছে এবং সেটা আমি মনে করি যে শ্রমিকদের যে জীবন সম্পর্কে, তাদের অধিকার সম্পর্কে জানতে সাহায্য করেছে। তেমনি গণঅভ্যুত্থানের সময় যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে বড় অংশই আমরা জানি যে শ্রমজীবী, এবং আমরা খুঁজে পেয়েছিলাম গণঅভ্যুত্থানের পরপরই 26 জনেরও বেশি পোশাক শ্রমিকই আসলে প্রাণ হারিয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। তো আমার ইচ্ছা আছে তাদেরকে নিয়ে কাজ করার, সেটা আলোকচিত্র, চলচ্চিত্র দুই মাধ্যমেই। এবং একই সাথে রমনা নিয়ে আমি গত প্রায় 10 বছর ধরে কাজ করছি এবং আমার খুব ইচ্ছা যে রমনা পার্কের মধ্যেই সেই প্রদর্শনীটা করা, এবং সেইটা আমার রমনা পার্কটা আমার কাছে আসলে পুরো ঢাকা শহরের দমবন্ধ বা নিঃশ্বাস নিতে না পারা একটা কোলাহলপূর্ণ শহর, যেই শহরকে একই সাথে আমরা ভালোবাসি, সেই শহরে রমনা পার্কটা আসলে আমার জন্য একটা নিঃশ্বাসের জায়গা। আমি নিজেও সকালে হাঁটতে চেষ্টা করি, এখন মাঝে মাঝেই পারি না, কিন্তু ওই জায়গাতেই আমার করার ইচ্ছা ছিল। কিন্তু গত 15 বছরে আমি যতবার করার চেষ্টা করেছি ততবার মনে হয়েছে এটার কি আসলে অনুমতি পাওয়া যাবে বা মানে কি হবে ইত্যাদি। তো হয়তো আমার আশা যে এখন হয়তো সেটা করা যাবে, সেটার ইচ্ছা আছে, যে প্রাণ প্রকৃতি কাজেরই একটা অংশ রমনা। এবং বাংলাদেশে আসলে বিশেষ করে শহরগুলোতে সবুজ নাই হয়ে যাওয়াটা আমাদের জন্য একটা খুব আশঙ্কার ব্যাপার, বিশেষ করে এখন যে গ্লোবাল ওয়ার্মিংয়ের সময়। তো সেই জায়গা থেকে আমার রমনা নিয়ে কাজটা আরেকটু করা এবং সেটাকে মানে মানুষের সামনে নিয়ে আসা, সেটার ইচ্ছা আছে। এবং সবশেষে বলতে চাই, আপনি আমাদের সকলের হাত ধরে আসলে আমাদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়িত হোক, এবং আপনাদের কাজের যে পরিকল্পনাগুলি রয়েছে সেই কাজগুলো আপনারা সুন্দরভাবে করুন, এবং সর্বোপরি ভালো থাকুন সকলে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য, এবং আশা করছি আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আপনাদের দুজনের জন্যই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আসলে দৃশ্য মাধ্যমের যারা কর্মী রয়েছেন, সংস্কৃতি কর্মী রয়েছেন, তাদের প্রত্যাশার কথা, তাদের স্বপ্নের কথা এবং তাদের কাজের কথা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।